কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত, বললেন ইসি সচিব। তফসিলের মাধ্যমে তৈরি হবে নতুন বাংলাদেশ, বললেন ফখরুল। দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি। বিচার বিভাগের স্বাধীনতায় ভবিষ্যৎ সরকারের সমর্থন চাইলেন প্রধান বিচারপতি। এবং 29 ঘণ্টায়ও উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়া শিশু সাজিদ। মোহাম্মদপুরে মা মেয়ের হত্যার নেপথ্যে চুরির ঘটনা, বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হচ্ছে সন্ধ্যা 6টায়। এ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিএএমএম নাসির উদ্দিন। এতে ভোটের দিনক্ষণ ছাড়াও মনোনয়ন যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রচারণা সহ সার্বিক দিক নির্দেশনা থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বেশ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন হওয়ার এবার ভোটের রীতিতে আসছে কিছু পরিবর্তন। আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে আয়োজন করতে হবে গণভোট। এখন তফসিল ঘোষণার মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে সেই ঘোষণাই দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রীতি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন তিনি। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুরো নির্বাচন কমিশন। তফসিলে ভোটের নির্ধারিত দিনক্ষণ ছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত আরও অনেক খুঁটিনাটি ও আইনি সিদ্ধান্তের বিস্তারিত সময়সূচি থাকবে। উল্লেখ থাকবে মনোনয়ন প্রক্রিয়া ও এর সময়সীমা, মনোনয়ন বাছাই ও প্রার্থিতার বিষয়ে আপিল এবং প্রচারণার সময়সীমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এক্ষেত্রে সংশোধিত আরপিওতে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্তাবলী যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়। এছাড়া রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ও বিচারিক ক্ষমতা সংক্রান্ত বেশ কয়েকটি ধারা সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রীতিতেও আসবে বেশ কিছু পরিবর্তন। ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরপিওর 39 নম্বর অনুচ্ছেদেও সংশোধনী আনা হয়েছে। নতুন বিধানে ফল গণনার পর রিটার্নিং কর্মকর্তা সর্বোচ্চ সংখ্যক ভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করবেন। গণবিজ্ঞপ্তিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোটের মোট সংখ্যা উল্লেখ থাকতে হবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমরা আসাদ। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান নির্বাচন কমিশনের ভাষণের আগ মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে জানাবেন আমাদেরকে। নাদিয়া, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজকে নির্ধারিত সময়টি হচ্ছে আজকে সন্ধ্যা 6টায়, এবং সেটিকে কেন্দ্র করে আসলে রেওয়াজই রয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে থেকেই আসলে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়। এবং সেই রেওয়াজ অনুযায়ী কিন্তু আমরা দেখেছি নির্বাচন ভবনের চতুর্দিকে যে মূল সড়কগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা সেখানে দেখেছি। এবং সেই সঙ্গে আমরা দেখেছি সেনা সদস্যদের যে যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু এলাকায়, নির্বাচন ভবনের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে তাদের টহল তারা জোরদার করেছেন, এবং নিয়মিত বিরতিতেই তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়া যে বিষয়টা আসলে বলার মতো রয়েছে যে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব তিনি একটি ব্রিফিং করেছেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলে তিনি জানিয়েছেন যে তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন পরিপত্র জারির মাধ্যমে নির্বাচন কমিশন তাদের যে সক্ষমতাটি আসলে সংবিধানে তাদেরকে দেওয়া হয়েছে
যে আসলে রদবদল থেকে শুরু করে বেশ কিছু পরিবর্তন যখনই করার প্রয়োজন হবে সরকারের পক্ষ থেকে, তখনই আসলে নির্বাচন কমিশনের মতামত নেওয়া কিংবা নির্বাচন কমিশনের নির্দেশনাকে ফলো করার একটি বিষয় রয়েছে, সেটির জন্য কিন্তু তারা পরিপত্রগুলো জারি করবেন। এবং এর মূল উদ্দেশ্যটি হচ্ছে যাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ডটি আসলে নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়া যে বিষয়টি আসলে আলোচনায় এসছে সেটি হচ্ছে যে সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ করে যে গেজেট নির্বাচন কমিশন প্রকাশ করেছিল, এবং সেটি নিয়ে কিন্তু আদালতের বেশ কয়েকটি রায় এসেছে, এবং এর মধ্যে ইতিমধ্যে 9টি আসনের মধ্যে কিন্তু আদালতের রায় রয়েছে, এবং আজকে আরেকটি রায় সেখানে কিন্তু যুক্ত হয়েছে। এবং এটি নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব আসলে জানিয়েছেন যে রায়ের কপি তারা বেশ কয়েকটি হাতে পেয়েছেন, এবং সেটিকে সংশোধন কিংবা প্রতিস্থাপনের মাধ্যমেই আদালতের যে রায় রয়েছে, নির্দেশনা রয়েছে, সেটিকেই আসলে তারা ফলো করবেন। এবং এছাড়া তারা যে বিষয়টি আসলে জানিয়েছেন যে 300 আসনেই কিন্তু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে আসলে নির্বাচনের তফসিলের আগ মুহূর্তে টান যে উত্তেজনা আমরা দেশবাসীর মধ্যে দেখছি, এবং অধীর অপেক্ষায় আসলে সবাই রয়েছেন, এবং সেই যে গুরুত্বপূর্ণ একটি সময় দিক নির্দেশনা, সেটি আসলে আর বেশি দেরি নেই। তো নাদিয়া, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের রায় নিয়ে মন্তব্য করার সুযোগ নেই উল্লেখ করে এ রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পোস্টাল ভোটিংয়ে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 3 লক্ষের উপরে, তবে এতে 10 লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করবে বলেও আশা প্রকাশ করেন আখতার আহমেদ। ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্তত পক্ষে না তারেক রহমানের ফেরার দিন বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়া হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের অধিকারের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। সুরে এমনের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটের হাজারো নেতা। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। তিনি বলেন, 5 আগস্ট দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও নতুন করে কালো শক্তির উত্থান হচ্ছে কিনা সে বিষয়ে শঙ্কা আছে। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। সেদিন গোটা দেশের চেহারা বদলে দিতে চায় তার দল। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, ভোটের তফসিলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেয়া হবে। আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন জরুরি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটা নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা।
নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান আমির খসরু। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সাড়া দিতে পেরেছেন বলে জানালেন মেডিকেল বোর্ড। বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়েও আশা জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন, সেভাবেই চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধানের ৫০ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর। এজন্য ২০২৬ সালের ৫ই মার্চ দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি বলেন, এই রায় নিয়ে কোনো পক্ষকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না তিনি। শুনানি শেষে বিএনপির আইনজীবীরা বললেন, ৫০ সংশোধনীর পুরোটাই বাতিল করা উচিত। মেজবা রহমানের রিপোর্ট। ব্যবস্থা বাতিল হয়ে যায়। এর ১.৫ মাস পর ৩০ জুন সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের ৫০ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক। হাইকোর্টের দেয়া রায়ের উপর রিটকারীর পক্ষ থেকে আপিল করা হয়। এই শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত ইসলামী। বৃহস্পতিবার শুনানি চূড়ান্ত পর্যায়ে এসে শেষ না করে ২০২৬ সালের ৫ই মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। আদালতের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন রিটকারী আইনজীবী। তবে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এখনই কিছু বিষয় সমাধান করা যেত। আরো বিভিন্ন রায়গুলো পর্যালোচনা করে দেখেছি যে ৫০ সংশোধনী বাতিল হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। কোর্টের যদি আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। তবে বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, ৫০ সংশোধনীর পুরোটাই বাতিল হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্য আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন লাগবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের পৃথক সচিবালয় উদ্বোধন শেষে কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে বিচার বিভাগ। এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। মিসবা রহমানের রিপোর্ট। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪-এ সচিবালয়টি উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। একটা জিনিস হয়েছে, এখন কিন্তু এই যে ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা, বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিতে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয়
বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটা ছাড়াও এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আর্থিক স্বাধীনতা পেয়েছে। এখন থেকে বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সচিবিক দায়িত্ব পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে, যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত ছিল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তৎকালীন ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে হামলা এবং নির্যাতন হয়েছিল। ওই ঘটনায় মাকসুদ কামাল ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনে যারা ছিলেন তাদের মানবতাবিরোধী অপরাধে বিচার দাবি করেছেন ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জবানবন্দিতে তিনি জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। এই সকল গণহত্যা এবং শিশু হত্যা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাকসুদ কামাল নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সাদ্দাম, ইনান, শয়ন এবং সৈকত, একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ, র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এর সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি। রাজশাহীর তানোরে নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চলছে। 29 ঘন্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বিকেল 5টায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা আছে। অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন, খুবই স্পর্শকাতর। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি এবং একদম 35 ফিট পর্যন্ত আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে। এখন আমরা অপারেশন চলমান, আমরা অপারেশনটা শেষ করি। মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যা নয়, চুরির উদ্দেশ্যে ওই বাসায় কাজ নেয় গৃহকর্মী আয়েশা। চুরি ধরে ফেলাটায় কাল হয়েছে মা মেয়ের জন্য। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। মনিরুল ইসলামের রিপোর্ট। 8 ডিসেম্বর সকালের ঘটনা। মোহাম্মদপুরের একটি বাসায় গৃহকর্মী ছুরিকাঘাতে প্রাণ যায় মামের। হত্যা করেই কৌশলে স্কুল ড্রেস পরে ঠান্ডা মাথায় বের হয়ে যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ঘটনার পরেই গা ঢাকা দেয় ওই গৃহকর্মী এবং তার স্বামী রাব্বি। আশ্রয় নেয় ঝালকাঠির নলছিটি এলাকার দাদা শ্বশুরের বাড়িতে। পরে আয়েশার শাশুড়ি রুমা বেগম পুলিশকে খবর দিলেই মোহাম্মদপুর জোনের একটি টিম ঝালকাঠির ওই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। কে বলছে? কইছে আমার ভাইর বউ। এই শুনছি মুখে ও আল্লাহ কয় এই শুনে ব্যাপারটা লই গেছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। বলেন গৃহকর্মীর উদ্দেশ্য ছিল চুরি। এমন একটি ঘটনা দেখে ফেলাই হত্যার শিকার হন মা মেয়ে। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। মাকে হত্যার সময় ঘুমিয়েছিল মেয়ে নাফিজা। মায়ের চিৎকারে দৌড়ে আসেন ড্রয়িং রুমে। এ সময় তাকেও ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে। হত্যা নিশ্চিত করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় ঘাতক আয়েশা। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। নিহত লাইলা আফরোজের শরীরে 30 এবং মেয়ে নাফিসার শরীরে 4টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানায় পুলিশ। গৃহ সহায়তাকারী রাখার পূর্বে
অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পর 2 উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে 2 মন্ত্রণালয়ের দায়িত্ব কে আসবে। 15 মাসে অন্তর্বর্তী সরকারের পক্ষে যতটুকু সম্ভব সংস্কার করা হয়েছে, বাকিটা নির্বাচিত সরকার এসে করবে বলেও মন্তব্য করেন রেজওয়ান। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা বর্ষণ করেছে সেনা সরকার। ভয়াবহ সেই হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 68 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে সেনা সরকার। খেলার খবর, ক্রিকেট। নানা দুর্নীতির অভিযোগে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। মিরপুরে 12টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এ সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরাও বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হননি। সামনের রাস্তায় মিনিট 10 সময় স্লোগান ও মিছিল দিয়ে তারা চলে যান। বাকিরা ভালোগুলো বলতেছি না, কিন্তু প্রধান তো একজন থাকে। অবৈধ একটা নির্বাচন, তার ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনটা করেছে। আপনারা জানেন তার ক্ষমতা অপব্যবহার করে যে নির্বাচন সিন্ডিকেট করা হয়েছে। তা আমরা চাই উত্তরদরিত এটার ব্যবস্থা হোক, শাস্তিমূলক শাস্তি দেওয়া তাদেরকে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কিছুক্ষণের মধ্যে জাতীয় নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত, বললেন ইসি সচিব। তফসিলের মাধ্যমে তৈরি হবে নতুন বাংলাদেশ, বললেন ফখরুল। দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি। বিচার বিভাগের স্বাধীনতায় ভবিষ্যৎ সরকারের সমর্থন চাইলেন প্রধান বিচারপতি। এবং 29 ঘণ্টায়ও উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়া শিশু সাজিদ। মোহাম্মদপুরে মা মেয়ের হত্যার নেপথ্যে চুরির ঘটনা বলছে পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।